সম্মানিত দর্শক, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বরকাত। সরাসরি মূল বক্তব্যে আসার চেষ্টা করছি। তো আপনারা জানেন, এসো সচেতন সোসাইটির একটি গুরুত্বপূর্ণ কাজ হলো ডাক্তার, রুগী, নার্সের মাঝে কীভাবে সুসম্পর্ক তৈরি করা যায়। তো অনেকগুলি কাজ আছে, সেটা আপনারা জানেন এবং আমি কি করি সেটাও জানেন। তো যাই হোক, গতকাল আমার বাসাও কাজ ছিল এবং সেজন্য অফিস থেকে ছুটিও নিয়েছিলাম। বাসায় কাজ শেষ করে আমার প্রেস ক্লাবে একটা প্রোগ্রাম ছিল, সেই প্রোগ্রামটা চলমান চলছিল। তো আপনারা জানেন, বাংলাদেশ অর্থাৎ জাতীয় প্রেস ক্লাবে সামনে অনেক ধরনের ইউটিউবার, অনেক মিডিয়া গণমাধ্যম কর্মীরা থাকেন। তো সেখানে কাজটা হচ্ছিল, অর্থাৎ আমরা ফুটপাতেই, অর্থাৎ মেট্রো রেলের পাশেই আমার একটা কাজ হচ্ছিল। এটা নিয়েও আমি একটা ভিডিও তৈরি করব, কি কাজটা হচ্ছিল। তো যাই হোক, সেখানে হচ্ছে। তো হঠাৎ করে আমার চোখ পড়লো যে একজন প্রায় 70 থেকে 80 বছর বয়স এক মহিলা, আর একটা মেয়ে 22 বছর হবে, আর একটা ছেলের বয়স 30 বছর হবে। ভিডিওটার নাম দিয়েছি আমি দালাল বনে গিয়েছিলাম সমাজ কল্যাণমূলক কাজ করতে গিয়ে আমি দালাল বনে গিয়েছিলাম। না হলেও, সরাসরি না বললেও তাদের কথার মাধ্যমে বোঝাতে চেয়েছি। এখনও তাদের ভিতরে সেই দৃষ্টিভঙ্গিটা ভাঙাতে পেরেছে কিনা আমি জানি না। সেই বিষয়টাই আজকে আপনাদের সম্মুখে তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, যেখানে ছিলাম, তো হঠাৎ করে 2-3টা বেশ কয়েকটা মিডিয়া এসে তাদের ভিডিও নিচ্ছে। তো তখন মিডিয়া নিয়ে যাওয়ার পরে চলে যাওয়ার পরে আবার আমি যেখানে দাঁড়িয়ে আছি এর পাশেই ওই যে 3জন লোক, 2জন মহিলা, একজন বয়স্ক আর একজন ইয়ং, আর একটা ছেলে, অর্থাৎ 30 বছর বয়স হবে, ওরা আবার আসলো, আবার মিডিয়ারা নিচ্ছে। তো আমি বললাম যে কোনো কিছু নেই, এমন কোনো ঘটনা না, তারপরে ওদেরকে কেন ভিডিও করছে। তো আজকের আমার যে এই ভিডিওটা বেশ একটু লম্বা হবে, প্লিজ শোনার চেষ্টা করবেন, কারণ এখান থেকে আমার মনে হয় অনেক কিছু শিক্ষণীয় রয়েছে, যে আমরা সমাজ কল্যাণমূলক কাজ, সমাজসেবামূলক কাজ করার পরেও আমরা কিভাবে বিপদে পড়িয়ে অবিশ্বাসের পাত্র হয়ে উঠি এবং কত কষ্ট হয় আমাদের, সেই বিষয়টা তুলে ধরার চেষ্টা করছি। তো যাই হোক, যখন আবার ভিডিও করছে, তো আমার কাছে মনে হলো, একটু সন্দেহ হলো যে আসলে বিষয়টা কি, কেন ভিডিও করছে দেখি। তো আবার হাতে হঠাৎ করে দেখলাম হাতে একটা প্রেসক্রিপশান, ওই যে 30 বছর বয়সী ছেলেটা তার হাতে। তখন আবার ভিডিও যখন করছে, তখন আমি মিডিয়া কর্মীদেরকে বললাম যে ভাই, আপনারা যদি মনে কিছু না করেন, আমি এই বিষয়টা সম্পর্কে জানতে চাই। আমার ছোট্ট একটা পরিচয় দিলাম, আমি একজন জনস্বাস্থ্য পেশাজীবী এবং সমাজকর্মী। সেই বিষয়টা পরিচয় দিয়ে আমি কথা বললাম। তখন বললো আচ্ছা ঠিক আছে বলেন। তখন জিজ্ঞেস করলাম, ওই ছেলেটার কাছে জিজ্ঞেস করলাম যে তোমার কী সমস্যা। সে তখন প্রথমে জিজ্ঞেস করলো তোমার বাড়ি কোথায়। সে বললো গোপালগঞ্জ। তখন বললো তোমার সমস্যা কী। আমার একটা বাচ্চা হাম হয়েছে, হাম হওয়ার পরে ঢাকা মেডিকেল কলেজে ভর্তি করার চেষ্টা করেছি, হয় নাই। তো সেখান থেকে আমাকে একটা প্রতিষ্ঠানে নিয়ে যায়, প্রতিষ্ঠানটার নাম উচ্চারণ করলাম না, আমি হাসপাতালে নিয়ে গেছে, শিশু হাসপাতাল, সেটা মোহাম্মদপুরের সাইডে, আমি স্পেসিফিক নামটা বলতে চাচ্ছি না। সেখানে নিয়ে যায়, আমি সেখানে 7 দিন ধরে আছি। তো এখানে 70 থেকে 80 হাজার টাকা বিল হয়ে গিয়েছে। তো বিলটা দিতে পারছি না, তো আমি বাচ্চাটাও নিয়ে যেতে পারছি না। আমি কিন্তু তোমার বাচ্চা কেমন আছে এখন? খুব ভালো। আমি বললাম তো এটা তো একটা প্রাইভেট প্রতিষ্ঠান। তো আমি বললাম যে তোমার বাচ্চা যদি ভালো হয়ে থাকে, এখনও কি আইসিইউতে আছে? না না, প্রথমে বলছে যে আছে। আমি বলছি কেন, এটা তো হওয়ার কথা না, এটা তো হতে পারে না। তখন আমি যখন একটু বললাম, জুড়ে বললাম, তখন বললো না, আজকে রাত্রে 12টার পরে ওদেরকে ওয়ার্ডে দিয়ে দিয়েছে। আমি বলছি তাহলে তুমি মিথ্যা কথা বলছো, এটা তো ঠিক হয়নি বাবা। তো যাই হোক, পরে আমি আরও আগাচ্ছি, তার কথা আরও মানে বলার চেষ্টা করছি যে আচ্ছা ঠিক আছে, তো তোমাদের যে টাকা হলো, তুমি যখন ভর্তি হয়েছো তখন কি তোমাকে কাউন্সেলিং করে নাই, তোমাকে পরামর্শ দেয় নাই যে কত টাকা বিল আসতে পারে, প্রতিদিন কত টাকা বিল এটা হতে পারে? হ্যাঁ বলেছে। আমি বলছি যে তাহলে প্রতিদিন কত টাকা বিল সেটাও তুমি জানতে? জানতাম। প্রতিদিন তোমার কত টাকা বিল উঠতেছে সেটা তুমি জানতে? জানিয়েছি। বলছি তোমার চিকিৎসা সেবা কেমন পেয়েছো? চিকিৎসা সেবা ভালো পেয়েছি। তোমার বাচ্চা কি এখন ভালো হয়েছে? ভালো হয়েছে। তখন আমি তাকে বললাম যে তাহলে তুমি এই মিডিয়ার সামনে তুমি ভিডিও করতেছো কেন? ওই প্রতিষ্ঠান তো ঠিক আছে, কোনো সমস্যা নেই, এখানে আসছো কেন? তখন কোনো আনসার দিতে পারেনি। তখন আমি আবার বললাম যে তাহলে কি তুমি এখানে সাহায্য চাওয়ার জন্য আসছো? হ্যাঁ। তখন কথাটা ঘুরিয়ে ফেললো, হ্যাঁ। তো আমি সাহায্য চাওয়ার জন্য আসছো, তো এখানে যে মিডিয়া কর্মীরা আছে, তো মিডিয়া কর্মীরা তোমাকে কী সাহায্য করবে এবং কী ধরনের সাহায্য দিতে পারবে? তখন আমি মিডিয়া কর্মীদেরকে বললাম যে ভাই, তাহলে তো এই প্রতিষ্ঠানের কোনো ভুল নেই, যে প্রতিষ্ঠানে ভর্তি করিয়েছে ওর বাচ্চা,
সেটা একটা প্রাইভেট প্রতিষ্ঠান, সেখানে তো বিল দিতেই হবে, এটা স্বাভাবিক। এবং প্রত্যেক সময় তাকে বিল আপডেট করেছে, তাকে সেবা দিয়েছে এবং তার বেবি এখন ভালো হয়েছে। এটা তো সরকারি প্রতিষ্ঠান না যে তাকে ফ্রি বা কম টাকা কম মূল্যে করবে। এটা যা বিল আছে সেটাই। তারা যদি চেষ্টা করে তাহলে বিল কমাতে পারে, সেটা একটা বিষয়। কিন্তু এখানে তো মিডিয়ার মাধ্যমে তুলে ধরে তাদের নেগেটিভিটি তো আমি কোনো কিছু দেখতে পাচ্ছি না। তখন মিডিয়া কর্মীরা আমাকে বললো যে হ্যাঁ ঠিক আছে তাহলে ওকে। কিন্তু এর আগেও কিন্তু 2-3টা ভিডিও করে ফেলছে। তো যাই হোক, করে ফেলার পরে আমি তখন ওই যে 3জন সদস্য তা তখনও ছিল, তখন আমি প্রেসক্রিপশানটা হাতে নিলাম, ছবি উঠাইলাম। আপনাদের এই ভিডিওতে আমি প্রেসক্রিপশানটা দিয়ে না দিব না। আমি কেন দিব না, তাহলে ওই প্রতিষ্ঠানের নামটা জেনে যাবেন, কারণ প্রতিষ্ঠান তো ভালো করেছে, আমি চাই না। তো যাই হোক, তখন আমি এই প্রেসক্রিপশান থেকে মোবাইল নাম্বারটা নিয়ে আমি তখন ফোন দিলাম রিসিপশানে থেকে ফোন দিয়ে করলাম যে আচ্ছা এই মুহূর্তে কি আপনাদের কোনো মালিক কর্তৃপক্ষ আছে কিনা? নাই। আমি বললাম যে কালকে কি পাওয়া যাবে 2টার পরে? পেতে পারেন কালকে। কেন? তখন আমি একটু বললাম যে এরকম একটা অসহায় মানুষ এখানে তো আসছে, তো এরকম যদি আপনারা একটু এই ক্ষেত্রে আপনি এসে কথা বলতে পারেন। আমি বলছি ঠিক আছে, চলে গেল। মানে মোবাইল ফোন রেখে দিলাম ওই রিসিপশানে, ওই প্রতিষ্ঠানের। তখন ওদের সাথে কথা বললাম যে ঠিক আছে, আমি আজকে, মানে এই যে আজকের কথা বললাম, আমি একটা ছোটো এক জায়গায় থাকি, 2টা পর্যন্ত আমি একটু ব্যস্ত থাকি। আমি বললাম যে 2টার পরে তোমার এখানে যাব, তোমার যে প্রতিষ্ঠানে তোমার বেবি ভর্তি সেখানে আমি যাব। তো আজকে এটা বললাম এবং মিডিয়া কর্মীদেরকে বললাম যে দেখুন এখানে কিন্তু ওই প্রতিষ্ঠানের নামে কোনো ভিডিও নেগেটিভ বলেন বা পজিটিভ তো এখানে এরকম কিছু নেই, তারপরেও যদি চান পজিটিভ তুলতে পারেন, কিন্তু নেগেটিভিটির কিছু আমি কিন্তু দেখতে পাই নাই। তখন ওরা বললো ওই লোকটাকে, অর্থাৎ ওই যে যার বেবিটা, তাদেরকে বললো তাহলে কি ভিডিও আমরা এটি ডিলিট করে দিব? আমি বললাম তো উনি আনসার দেওয়ার আগেই বললাম যে এটা তো ডিলিট করারই একটা কিছু যে। তখন মিডিয়া কর্মী বললো আচ্ছা ঠিক আছে আমি আর ভিডিও করলাম না, সরি আমি আর এটা ভিডিও আপলোড দিলাম না। তো যাই হোক, কালকের ঘটনা শেষ। তো শেষ হয়নি, তখন আমি ওদের মুখ দেখলাম, আসলে একটু বিষণ্ণ ছিল। আমি স্বল্প কিছু টাকা দিয়ে বললাম যে তোমরা 3জন কিছু খেয়ে নিও, আর আমি আজকে অবশ্যই আমি যেখানে একটু ব্যস্ত থাকি 2টা পর্যন্ত, এরপরে আমি ওই প্রতিষ্ঠানে যাব। তো যাক, আজকে 2টা পরে আমি ফ্রি হলাম। ফ্রি হওয়ার পরে আমি একটা হুন্ডা করে গেলাম। হুন্ডা করে যাওয়ার পরে আমি তখন রিসিপশনে কাউকে পাইনি, হঠাৎ করে দেখলাম রিসিপশনে আসলো। ছেলেটাকে ফোন দিলাম, ওই যে বেবির বাবাকে ফোন দেওয়ার পর ও রিসিপশনের সামনে আসলো। আমি বললাম যে আমি আসছি, তুমি রিসিপশনের সামনে আসছে। তখন রিসিপশনে দেখলাম কেউ নেই। তখন একজন আসলো, আসার পরে বললাম যে এই মুহূর্তে কি কোনো মালিক কর্তৃপক্ষ আছে কি না, যে আমি একটু কথা বলতে চাচ্ছি। তখন বললো যে এই মুহূর্তে নেই, তো আপনি একটু কথা বলতে পারেন। তখন আমাকে ডেকে নিয়ে একটা রুমে নিয়ে গেল। তো আমি বললাম যে দেখুন কালকে এরকম আমার একটি প্রতিষ্ঠান আছে এই সুসচেতন সোসাইটি, আমরা চাই সবসময় যে বা ডাক্তার রোগী নার্সের মাঝে সুসম্পর্ক তৈরি কীভাবে হতে পারে। তা কোনো হাসপাতাল সম্পর্কে যদি নেগেটিভ না হয়ে থাকে, তারপরেও যদি কোনো মিডিয়া নেগেটিভে উপস্থাপন করে, সেটা আমার খারাপ লাগে। আমি এটা চাই না, এবং আমাদের ডাক্তার রোগী নার্সের সুসম্পর্ক তৈরি করা কীভাবে করা যায় সেটার জন্য কিন্তু আমি কাজ করছি। আর গতকাল আমি একটা প্রোগ্রাম হচ্ছিল আমার প্রতিষ্ঠানে, সেখানে এই যে ওই সেলটাকে দেখিয়ে বললাম যে আপনাদের এখানে ভর্তি আছে রুগী, তার বাবা 2-3টা কয়েকজন মিডিয়া এসে ওর ভিডিও করছে। তো আমি ভিডিওগুলো না করার জন্য, আপলোড না করার জন্য, এবং ওই সময় আপনাদের রিসেপশনে ফোন দিয়েছি, আমি আজকে আসতে বলেছি এবং তাদেরকে বাধা প্রদান করেছি যে ভিডিও করবে কেন, কারণ আপনারা তো ভালো সেবা দিয়েছেন। আচ্ছা, এটা বললাম। তখন তারা কি রেসপন্স করলো, আসলে এখানেই আমার মূল বিষয়, ভিডিওটা আপনাদেরকে জানানোর মূল বিষয় কিন্তু এখানেই। আমাকে তাদের মাঝে একজন হলো ম্যানেজার, আরেকজন কোনো পরিচয়টা দেয় নাই, আমি বারবার চেয়েছিলাম। তো যাই হোক, ওনারা আমার কথাগুলো বিশ্বাস করতে পারছিলেন, আমি কার্ড দিয়েছি তারপর বিশ্বাস করতে পারছিলেন না। তাদের মাঝে ম্যানেজার সাহেব কিছুটা বিশ্বাস করেছে, আরেকজন যে আছে ওনাকে আমি দোষ দিচ্ছি না, আসলে আমাদের দেশের প্রেক্ষাপটটাই এরকম হয়ে গেছে। উনি তখন বললো যে দেখেন এখানে এমন অনেক লোক আসে, আয়সা বলে যে আমার কিছু নেই, সব ভর্তি হওয়ার পরে বলে কিছু নেই, পরে দেখা যায় অনেক কিছু, এবং এমনকি অনেক টাকা বিল হয়, অন্য লোক আয়সা হুমকি তামকি দিয়ে বিল কমায়, কিছুক্ষণ পরে আবার ওই পেশেন্টের কাছ থেকে যে লোক বিল কমায় সে তার কাছ থেকে ঠিকই টাকা নিয়ে যায়, এরকম অনেক কিছু আমাকে অনেক নেগেটিভিটি বলতেছে। এবং আবার এটাও বললো দেখেন আমরা মিডিয়াকে ভয় পাই না, মিডিয়া কী করলে করুক। তখন আমার একটু খারাপ লাগলো, যে আমি বললাম দেখুন আপনারা আমাকে মূল্যায়ন করুন, এটা আমি চাচ্ছি না, কিন্তু আপনি আমাকে অবমূল্যায়ন করবেন সেটা তো আমি প্রত্যাশা করি না।
কারণ আপনার মিডিয়া আপনি কি করবে না করবে সেটা বড় কথা না। আমার কাছে মনে হয়েছে যে মিডিয়ার ওই নিউজটা করা ঠিক না, আমি প্রতিবাদ করেছি। আর যেহেতু এই ছেলেটাকে বলেছে আজকে আমি আসব, সেজন্য এসেছি। আর যদি সত্যিকারে যদি সে সেরকম অসহায় হয়ে থাকে, কারণ আমি তার ইকোনমিক কন্ডিশনগুলো আমি অ্যানালাইজ করি নাই, যদিও অসহায় হয়ে থাকে তাহলে আপনারা একটু দেখতে পারেন, মানবিক দৃষ্টিভঙ্গিটা দেখতে পারেন। অবশ্যই আপনারা মানবিক দৃষ্টিভঙ্গি দেখেন, কারণ অলরেডি কালকেই আমি আপনাদের সম্পর্কে জেনেছি ওর মুখ থেকেই যে আপনাদের সম্পর্কে সে পজিটিভ বলেছে। তো এদিক দিয়ে আমি প্লিজড। তারপরেও আমি যেহেতু ওকে ওয়ার্ড দিয়েছি এবং মিডিয়ার বিষয়টাও আপনাদের সাথে কথা বললাম, কিন্তু আপনারা একদম অবহেলা করে ছেড়ে দিচ্ছেন বিষয়টা। আমি আসলাম, আমার নিজের টাকা খরচ করে আসলাম, সেটা আপনি আমাকে অ্যাপ্রিসিয়েট করুন বা অনেক কিছু বলুন, সেটা আমি চাচ্ছি না। তাই বলে আপনি আমাকে অবহেলা করবেন, সেটাও চাচ্ছি না। কারণ আপনি আমার সম্পর্কে কিন্তু বলছেন যে এই করে সেই করে মানুষ অনেক প্রতারণা করে, অনেকেই অনেক রুগী নিয়ে আসে, আইসা বলে ডিসকাউন্ট নিয়ে ও রুগীর কাছ থেকে টাকা নিয়ে যায়। তার মানে হচ্ছে উনি আমাকে সরাসরি না বললেও উনি আমাকে বোঝাতে চেয়েছেন আমি একজন দালালি করার জন্য গিয়েছি। আসলে এটা বিষয় কিন্তু কয়েকটা। একটা হলো যে ওনাদেরকে একেবারেই যে আমি 100% দোষ দিয়ে দিব তা নয়, কারণ বাংলাদেশের প্রেক্ষাপটটা এরকম হয়ে গিয়েছে, আমরা কারো উপকার না করে বরং সেখানে যদি কোনো দুর্বলতার সুযোগ পাই, সেই দুর্বলতার সুযোগ নিয়ে নিজে কীভাবে একটু বেনিফিট হতে পারে সেই বিষয়টা নিয়েই কিন্তু আমরা চেষ্টা করি বা এগিয়ে যাওয়ার চেষ্টা করি। আরেকটা কথা হলো, তাদের ম্যানেজার সাহেব বলেই দিয়েছেন যে দেখুন এমন সময় নিজের টাকা খরচ করে এখানে আসবে এবং তার সাথে কথা বলবে, আপনি আমাদের সাথে কথা বলছেন এবং যাবে, এটা আসলে বিশ্বাসযোগ্য না। আমি বলছি দেখেন আমি কিন্তু অলরেডি জানি এইগুলি কাজ যেহেতু করছি, তা আমি জানি অলরেডি যে আমি কি প্রশ্নের সম্মুখীন আপনাদের সম্মুখীন হব। পরে এখন আপনাদের সম্মুখে যে ভিডিওটা নিয়ে আসলাম, দেখুন নারায়ণগঞ্জে এক চোর ধরা পড়লো, মানে এক মোবাইল চুরি হয়ে গেল। সেই চোরের পক্ষে কথা বলতে গিয়ে কিন্তু আমি মোবাইল চোর হয়ে গিয়েছিলাম। কিছুক্ষণ পরেও যদিও সেই মোবাইল চোর প্রমাণিত হয়েছিল সে মোবাইল চোর না, অনর্থক তাকে প্রেশার ক্রিয়েট করা হয় এবং তাকে লাঞ্ছিত করা হয়, কিন্তু আমার কথাটাই সত্য হয়েছিল। তো আজকেও সেই ভাইদের কাছে আমি জানি না এখনও আমার সত্যতা অর্জন করতে পেরেছি কিনা আমি জানি না, কিন্তু আপনাদের সম্মুখে আসার মূল কারণ ছিল একটাই, যে এই যে সমাজ কল্যাণমূলক কাজ বলেন, মানব সেবামূলক কাজ বলেন, এই কাজগুলি করতে গিয়ে আমি কিন্তু অনেক ক্ষেত্রে অনেক ধরনের বিষয়ের শিকার হতে হয়। তবে আমার মাঝে কনফিডেন্স যেহেতু আছে আলহামদুলিল্লাহ, কথা যেহেতু বলে কনফিডেন্সের কারণে যেহেতু কথা বলতে পারি, সুতরাং আমার ভিতরে কোনো দুর্বলতা নেই। কারণ এক সময় অবশ্যই বুঝবি, চলার পথে কোনো এক সময় আবার হয়তো এই প্রতিষ্ঠানের সাথে আমার কোনো কাজ হয়ে যাবে, তারা অবশ্যই জানবে। তারা এখনও জানি না বিশ্বাস করতে পেরেছে কিনা, কিন্তু সেই সময় আমি যখন উপস্থিত ছিলাম তখন অবশ্যই তারা, যেহেতু এই এক্সাম্পলগুলো আমার সম্মুখে নিয়ে আসছে, যদি তারা আমাকে সরাসরি বিশ্বাস করে ফেলতো যে আমি একজন সত্যিকারেই ডেডিকেট হয়ে, একজন মানবিক মানুষ হয়ে, সমাজকর্মী হয়ে, অথবা এসো সচেতন হই প্রতিষ্ঠান একটি ভালো প্রতিষ্ঠান, সেখান থেকে আমি তাদের কাছে গিয়েছি, অর্থাৎ এই ছেলেটাকে উপকার করার জন্য গেছি, যদি ভাবতো তাহলে অবশ্যই তারা আমাকে আমার সামনে এই নেগেটিভ এক্সাম্পলগুলি দিত না, দিলেও হয়তো অন্য কোনো দিন দেখা হলে তো দিত, কিন্তু সরাসরি আমার সামনে তুলে ধরার চেষ্টা করতো না। তো যাই হোক, অনেক ধরনের বিষয়ের শিকার হতে হয়, নেগেটিভিটির শিকার হতে হয় এই ধরনের কাজ করতে গেলে। সুতরাং আমাদের সমাজের সমাজ কল্যাণমূলক কাজগুলি কেন করতে চায় না, এটার দুটো বিষয় আছে। একটা হলো যারা করবে তারা বিপদে পড়ে, আবার যারা বিপদে পালানোর জন্য যারা বিশ্বাস করে না তাদের পিছু রিজন আছে। কারণ আমরা শুধু ভালো দেখতে পাই না, শুধু প্রতারণা দেখতে পাই। সুতরাং এটাও তো সত্য যে হাসপাতাল যারা আছেন এখানে কর্তৃপক্ষ বা স্টাফ যারা আমাকে হয়তো বিশ্বাস করে নাই, আর বিশ্বাস করলে হয়তো সম্পূর্ণভাবে করে নাই, এটার পিছনেও তো কারণ আছে, কারণ তারা তো বিভিন্নভাবে প্রতারিত হয়েছে। সুতরাং সেই জন্যই আমার কথাগুলো হয়তো বা সরাসরি বিশ্বাস করেনি। কিন্তু আপনারা যারা দর্শক আছেন, যারা আমাকে ভালোবাসেন, দীর্ঘদিন ধরে দেখতেছেন, তারা তো অবশ্যই আমি আশা করি অবিশ্বাস করার কোনো প্রশ্নই নেই। কারণ দেখুন আমি এই যে এখন এসে আমি খেলাম, খাওয়া দাওয়া করলাম, না খেয়ে আমি এখানে গেলাম, হুন্ডা দিয়ে গেলাম, আবার আসলাম টাকা দিয়ে, আবার তাকে কালকে আবার কিছু টাকা, খুব কম সামান্য অবশ্য টাকা দিলাম। তো সুতরাং এই যে বিষয়গুলো আমি যে কমিটমেন্ট দিলাম, আমি বিষয়টা সম্পর্কে জানলাম, সেই জন্য বললাম। তো সুতরাং তাই বলে কি আমরা সমাজ কল্যাণমূলক কাজ করব না, মানুষের সেবা করব না, অসহায়ের পাশে দাঁড়াবো না? অবশ্যই দাঁড়াবো আমরা। কারণ আমরা যারা এইসব কাজগুলি করি, আমরা এই কাজের করার প্রেক্ষিতে যেসব ব্যারিয়ারগুলি রয়েছে সেগুলি জেনেই কিন্তু আমরা এইসব কাজ করে যাই। সুতরাং
আমাদের বাধা থাকবে, তারপরও আমরা দুর্বার গতিতে সামনের দিকে এগিয়ে যাব এই মহৎ কাজগুলিকে সামনে রেখে। আর এই কাজগুলি আমি অন্যের মনে করি না। যদি অন্যের মনে করতাম তাহলে কখনোই এত ডেডিকেটেড হয়ে আজকে মোহাম্মদপুর একটা হাসপাতালে আবার গিয়ে সেখানে বলতে গেলে প্রাথমিক অবস্থা অপমানিত হয়ে বা বিভিন্ন ধরনের কথা শুনে তারপরে আসতে হয়েছে। যদিও আমাকে এক কাপ চা খাওয়া হয়েছে, তো যাই হোক আসতে হয়েছে, কিন্তু আমার কথা শোনার কী প্রয়োজন? আমার টাকা খরচ করে যাওয়ার কী প্রয়োজন? সবই যদি কী প্রয়োজন হয় তাহলে তো আর মানব সেবা হবে না। আমি জেনে শুনেই কিন্তু জানি, আবার আমি যখন প্রবেশ করছি এর আগেই জানি যে আমার কর্তৃপক্ষ কে কী বলবে। তো যাই হোক, পরবর্তীতে আরেকটা এক্সপিরিয়েন্স হয়েছে, সেই এক্সপিরিয়েন্সটা আর শেয়ার করতে যাচ্ছে না, কারণ অনেক ধরনের ভিডিওটা অনেক বড় হয়ে যাচ্ছে। তো লাস্টে একটি কথা বলবো, তাই বলে আমরা ভালো কাজ করব না, অবশ্যই ভালো কাজ করব। সবসময় নিয়ে আমি মনে করি আমাদের এটা ভালো কাজ, ভালো ভাবনা, ভালো চিন্তার সাথে নিজেকে জড়িয়ে রাখা দরকার। কারণ এই ভালো চিন্তা, ভালো ভাবনা, ভালো কর্মই কিন্তু আপনার আমাদের সবার শরীরে মেডিসিন স্বরূপ কাজ করে। ভালো থাকবেন সেই প্রত্যাশা বিদায় নিচ্ছি। আমি এতক্ষণ আপনাদের সম্মুখে ছিলাম আমি জনস্বাস্থ্যবিদ এবং সমাজকর্মী এবং সার্টিফাইড মেন্টাল হেলথ কাউন্সিলর মোহাম্মদ মাজহারুল ইসলাম, এবং আমার ভাবনা এবং এই সুসচেতন সোসাইটির পেজ থেকে। ভালো থাকুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ ওয়া বারাকাতুহু।